নমস্কার, আমি বিশাখ। বিভিন্ন ধরনের রং সম্পর্কে আমি এর আগে একটি ভিডিও বানিয়েছিলাম, সেটা আপনারা হয়তো দেখেছেন। কিন্তু তারপরেও আমাকে কমেন্টের মাধ্যমে অনেকেই অ্যাক্রেলিক কালার সম্পর্কে বিভিন্ন ধরনের প্রশ্ন করে থাকেন। তো সেই সবের উত্তরগুলো দেওয়ার জন্য আমি এই ভিডিওটা বানাচ্ছি। এই ভিডিওতে আমি অ্যাক্রেলিক রং সম্পর্কে বিভিন্ন রকমের তথ্য আলোচনা করব, যেগুলো আমার মনে হয় আপনাদের জানা দরকার। না হলে এই ধরনের অনেক রকমের ডাউট আপনাদের মনের মধ্যে আসতে পারে। তো সেই কারণে এই ভিডিওটা আমি বানালাম, আপনারা এটা দেখুন। তাহলে অ্যাক্রেলিক রং সম্পর্কে আপনাদের একটা সামগ্রিক ধারণা তৈরি হবে। এই রঙের ব্যবহার কিন্তু খুবই নতুন বলা চলে, তার কারণ 1934 খ্রিস্টাব্দের পর এই রঙের কিন্তু ব্যবহার শুরু হয়, বা এই রং তৈরি সম্পর্কে এর ডেভেলপমেন্ট হয়। তো কেন এই অ্যাক্রেলিক রং তৈরি করার প্রয়োজনীয়তা পড়লো? তো আগেকার দিনে দু রকমের রং প্রচলিত ছিল। একটা হলো ওয়াটার কালার বা জল রং, আর অন্যটা হলো তেল রং বা অয়েল কালার। তো অয়েল কালার এবং জল রং, যে এই দুটো রঙের মধ্যে ব্যবহার হয়ে থাকলেও তাতে কিন্তু দুটো রঙেরই কিছু অসুবিধা ছিল। তো এই অসুবিধাগুলো দূর করার জন্য এর মাঝামাঝি কিছু একটা তৈরি করতে হতো, যেটার মধ্যে কিছু জল রঙেরও গুণ থাকে এবং কিছু তেল রঙেরও গুণ থাকে। তো এই সমস্যা সমাধানের জন্য এই অ্যাক্রেলিক রঙটার আবিষ্কার বলতে পারেন। তো এই অ্যাক্রেলিক রঙের মধ্যে কি কি জল রঙের গুণ রয়েছে এবং কি কি তেল রঙের গুণ রয়েছে, সেগুলো আমাদের জানা দরকার। তো এই জল রঙটা যখন আমরা করি, জল রং কিন্তু জল দিয়ে ব্যবহার করি, মানে জল দিয়ে গুলে সেটাকে আমরা ছবি আঁকার ক্ষেত্রে বা রং করার ক্ষেত্রে, সেটা প্রতিমা হোক বা অন্য কোনো সারফেসে হোক, তো সেই জলের ব্যবহারটাই অ্যাক্রেলিক রঙের মধ্যে একটি গুণ হিসেবে রয়েছে। এবং যদি তেল রঙের চরিত্রের কথা বলা হয়, দেখে থাকবেন যে তেল রং কিন্তু জলের সাথে কোনো রিয়্যাক্ট করে না, মানে জল দিলেও কিন্তু এই রং উঠে যায় না। তাতে যতই জল মেশান, জল দিয়ে ধুয়ে দিন, তারপরেও কিন্তু তেল রঙের কিছু তফাৎ হয় না। তো সেই কারণে এই যে ক্যারেক্টারিস্টিক বা গুণটা রয়েছে, এটাও কিন্তু অ্যাক্রেলিক কালারের মধ্যে রয়েছে। আর একটা গুণ রয়েছে কি না, তেল রং দেখবেন একটু হালকা গ্লসি হয়, মানে একটু চকচক করে। তো যেটা এই অ্যাক্রেলিক কালারের মধ্যে কিছুটা আছে। অ্যাক্রেলিক রঙের মধ্যে আরও একটি জল রঙের গুণ রয়েছে, সেটা হলো শুকোনোর সময়। দেখবেন জল রং তাড়াতাড়ি শুকায় ওই তেল রঙের থেকে। তেল রং শুকাতে কিন্তু অনেকক্ষণ সময় লাগে, কিন্তু জল রং কম সময়ে শুকিয়ে যায়। তো এই গুণটাকেও কিন্তু অ্যাক্রেলিক কালারের মধ্যে ইনকর্পোরেট করা হয়েছে। তার মানে কত তাড়াতাড়ি শুকাবে। ইভেন এই অ্যাক্রেলিক কালার কিন্তু জল রঙের থেকেও বেশি তাড়াতাড়ি শুকোয়। তো এই ধরনের এর কিছুটা গুণ, মানে জল রঙের কিছুটা গুণ আর কিছুটা তেল রঙের গুণ, এই দুটোকে মিক্সড করে মাঝামাঝি একটা রং তৈরি করা হলো, যেটার নাম হলো অ্যাক্রেলিক কালার। তো এই অ্যাক্রেলিক কালারটা কিন্তু অনেক পর থেকে এর ব্যবহার শুরু হয়, এবং আস্তে আস্তে বিভিন্ন ধরনের অ্যাক্রেলিক কালারের ব্যবহার আমরা দেখতে পাই। সেটা সময়ের সাথে সাথে বিভিন্ন ধরনের হয়েছে। প্রথমে এক রকমের ছিল, আর এখন এক রকমের আছে। তো প্রতিমার ক্ষেত্রে যদি রং করার কথা আমরা ভাবি, প্রতিমাতে কিন্তু আগে এই জল রং ব্যবহার করা হতো, মানে এই তেঁতুল বীজের আঠা দিয়ে বা মাজা রং যেটাকে বলছেন, এই ধরনের রঙেরই ব্যবহার হতো। কিন্তু বর্তমানে এই অ্যাক্রেলিক কালার আসার পর থেকে অ্যাক্রেলিক কালারেরও কিন্তু প্রচলন দিনের পর দিন বেড়েই চলেছে। তো অ্যাক্রেলিক কালারটা সম্পর্কে আমাদের একটা ধারণা থাকা অবশ্যই দরকার। এই রং ওয়াটারপ্রুফ এবং ওয়াটার বেস, এইটা নিয়ে আমি এর আগেও অন্য ভিডিওতে কথা বলেছি। মানে জল দিয়ে আপনি রংটাকে করছেন, কিন্তু যখন শুকিয়ে যাচ্ছে সেটা কিন্তু ওয়াটারপ্রুফ হয়ে যাচ্ছে, তাতে আর জল কিন্তু কোনো রকমভাবে ক্ষতি করছে না। তো সেই কারণে যেসব জায়গা বা যেসব ক্ষেত্রে যেখানে জল লাগার একটা সম্ভাবনা রয়েছে, সেই সব জায়গাতে কিন্তু আমরা এই অ্যাক্রেলিক করে প্রতিমা বা অন্যান্য যেখানে লাগাচ্ছেন সেটাই কে কিন্তু সুরক্ষা দিতে পারি। তো সেই সব জায়গাতে আমরা অ্যাক্রেলিকের ব্যবহার অবশ্যই করব, যদি তেল রং ব্যবহার না করতে চাই। অতএব যদি আমরা এই জিনিসটাকে সামারাইজ করে বলি, তাহলে অ্যাক্রেলিক কালারের যে গুণগুলো রয়েছে, সেটা হচ্ছে এটা ফাস্ট ড্রাইং, মানে এটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়। দ্বিতীয়, এটার মধ্যে একটা গ্লসিনেস থাকে, মানে এটা চকচক করে বেশি। তৃতীয়, এটা ওয়াটারপ্রুফ, এতে জল লাগলেও কোনো সমস্যা হবে না।
চতুর্থ হলো এটাকে জল দিয়েও ব্যবহার করা যায়। বেসিক্যালি এই কতগুলো গুণ রয়েছে। এরপর আসছি এটার কত রকমের প্রকারভেদ রয়েছে। তো অ্যাক্রেলিক কালার, এই অ্যাক্রেলিক বিষয়টা এক হলেও এই অ্যাক্রেলিক কালারটা কিন্তু সময়ে সময়ে বিভিন্ন কাজের ক্ষেত্রে বিভিন্ন রকমভাবে তৈরি করা হয়েছে। কীরকমভাবে তৈরি করা হয়েছে? ধরুন বাড়ি রং করার ক্ষেত্রে, যে অ্যাক্রেলিক কালারটা তৈরি করা হয়েছে সেটার নাম হচ্ছে অ্যাক্রেলিক ডিস্টেম্পার দেওয়া হয়েছে। এবং শুধু অ্যাক্রেলিক ডিস্টেম্পার নয়, এই অ্যাক্রেলিক কালারের বিষয়টাকে ভেবে তার সাথে আরও কিছু নতুনত্ব অ্যাড করা হয়েছে, এবং এই যত রকমের অ্যাড করা হয়েছে তার তত রকমের ভ্যারিয়েশান তৈরি হয়েছে। এত ভেরিয়েশান কিন্তু অন্যান্য অ্যাক্রেলিক কালারে কিন্তু হয় না, যতটা এই বাড়ি তৈরির ইন্ডাস্ট্রিতে অ্যাক্রেলিক কালারের বিভিন্ন রকমের ভ্যারাইটি বাজারে এসেছে, যে আপনি বিভিন্ন রকম বাড়িতে বিভিন্ন রকমের অ্যাক্রেলিক কালার দিয়ে রং করতে পারেন। সবগুলোই কিন্তু এই বিষয়টা, মেন বিষয়টা একই, সেটা হচ্ছে অ্যাক্রেলিক কালার। সেটা ডিস্টেম্পার হোক বা অন্যান্য যে বক্সে করে বা বালতিতে করে বাজারে আপনি কিনতে পান, তো সবগুলোই কিন্তু অ্যাক্রেলিক কালার, শুধুমাত্র ওই গ্রিল রং করার রংটা ছাড়া। কারণ ওই গ্রিল বা লোহাতে রং করার জন্য আমরা তেল রঙই ব্যবহার করি। এবার যদি আমি বলি যে ছবি টবি আঁকার ক্ষেত্রে অ্যাক্রেলিক কালারের ব্যবহার নিয়ে, তো ছবি আঁকার জন্য একটু থিক অ্যাক্রেলিক কালার ব্যবহার করা হয়, যেগুলো টিউবে আসে, যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ওরকম। আর যেগুলো নর্মাল কাজের জন্য ব্যবহার করা হয়, যেমন প্রতিমা রঙের ক্ষেত্রেই হোক বা এই পাঞ্জাবি বা শাড়ি বা অন্যান্য কাপড় বা অন্যান্য কোনো সারফেসে অ্যাপ্লাই করার জন্য একটা কাঁচের শিশিতে আসে এরকম। তো এরকম বিভিন্ন রকমের ঘনত্ব বিশিষ্ট রং কিন্তু বাজারে পাওয়া যায়। তো প্রতিমা তৈরির ক্ষেত্রে যে রঙগুলো ব্যবহার করা যাবে, তো সেগুলো টিউবও আপনারা ব্যবহার করতে পারেন, অথবা এই কাঁচের শিশিতে যেগুলো পাওয়া যায় ওগুলোও ব্যবহার করতে পারেন। কাঁচের শিশিগুলো ছোট হয়, কিন্তু আপনারা যদি বেশি পরিমাণের এই রং ব্যবহার করতে চান তাহলে প্লাস্টিকের এরকম ডিবে কিনতে পাওয়া যায়, তো ওগুলো কিন্তু ব্যবহার করতে পারেন। এই অ্যাক্রেলিক কালারটারই আর একটা ভার্সান পাওয়া যায় বাজারে, সেটা হচ্ছে টেরাকোটা, যেটা পিডিলাইট কোম্পানি কিন্তু বের করেছে। তো এই টেরাকোটা কিন্তু কতগুলো সারফেসের জন্য ব্যবহার করা যায়, সব জায়গাতে এই রং ব্যবহার করা যায় না। সেটা হচ্ছে কাগজ, মাটি এবং অন্যান্য খসখসে সারফেস, এই কতগুলো জায়গাতেই আপনি কিন্তু এই টেরাকোটার রংটা ব্যবহার করতে পারেন। এটা অ্যাক্রেলিক রং, কিন্তু আপনারা কোনো গ্লসি সারফেসে এই রংটা ব্যবহার করতে পারবেন না। গ্লসি সারফেসের জন্য নর্মাল অ্যাক্রেলিক কালার যেগুলো পাওয়া যায় সেগুলোই আপনাকে ব্যবহার করতে হবে, এই টেরাকোটা কিন্তু ব্যবহার করতে পারবেন না। এই অ্যাক্রেলিক রং এমন একটি রং যেটা দিয়ে কিন্তু পাথরের প্রতিমাও রং করা যায়। শুধুমাত্র তেল রঙের ব্যবহার করেই যে পাথরের প্রতিমা রং করতে হবে এমন কোনো কথা নেই। আপনারা পাথরের প্রতিমা রং করতেও কিন্তু এই অ্যাক্রেলিক রং ব্যবহার করতে পারেন। এছাড়াও অ্যাক্রেলিক কালারের মধ্যে কিন্তু এই মেটাল কালার বা যেগুলো ওই গোল্ডেন কালার, সিলভার কালার, এই সব কালারগুলো কিন্তু মার্কেটে অ্যাভেলেবেল। এটা বিভিন্ন কোম্পানির হতে পারে, সেটা ক্যামেল হোক বা ওই পিডিলাইট কোম্পানির হোক, এগুলো কিন্তু পেয়ে যাবেন। এছাড়াও এখন বিভিন্ন কালারের পার্ল কালার কিন্তু পাওয়া যায় অ্যাক্রেলিকের ওপর, যেগুলো আমরা প্রতিমা শাড়ি রং করতে এবং অন্যান্য কোনো কাজ যেগুলোতে আপনাদের একটু ওই পার্ল বা মুক্তোর টাচ দরকার হবে, সেক্ষেত্রে আপনারা ওই ধরনের রং ব্যবহার করতে পারেন, যেটা আপনারা স্ক্রিনে দেখছেন ওরকম। এর আগেও বলেছি এবং আবারও এই ভিডিওতে আমি আরেকবার বলে দিচ্ছি, যারা ম্যাট কালার পছন্দ করেন বা ম্যাট কালার করতে চাইছেন তারা কিন্তু এই অ্যাক্রেলিক কালার ব্যবহার করবেন না। কারণ এই অ্যাক্রেলিক কালারের মধ্যে কিন্তু গ্লসি ভাব থাকার কারণে এই ম্যাট ফিনিশ আপনি পাবেন না। এর বদলে আপনারা এই ডিস্টেম্পার অ্যাক্রেলিক যেটা পাওয়া যায় সেটা ব্যবহার করতে পারেন। এর মধ্যে হালকা গ্লসি ভাব থাকলেও সেটা খুবই কম, চোখে পড়ার মতো নয়। আপনারা এই ডিস্টেম্পার রং ব্যবহার করতে পারেন। এই ডিস্টেম্পারের কিন্তু আরও একটা সুবিধা রয়েছে, সেটা শুধুমাত্র ডিস্টেম্পার বললে ভুল হবে, এটা অ্যাক্রেলিক কালারের মধ্যেও একটা এই সুবিধাটা রয়েছে। সেটা হলো আপনার যদি প্রতিমা কাঁচা থাকে, মানে মাটিটা কাঁচা থাকলো, সেক্ষেত্রে আপনারা যদি এই ডিস্টেম্পার রং করেন বা এই অ্যাক্রেলিক রং করেন, তাহলে দেখবেন আপনাদের কিন্তু উপরের যে লেয়ারটা দিয়েছেন রঙের, সেটা কিন্তু শুকনোই দেখাবে, সেটা ভিজে দেখাবে না। নর্মাল যদি আপনি এই তেঁতুল বীজের আঠা দিয়ে রং করেন তাহলে কিন্তু সেই রংটাতে ড্যাম লাগবে।
মানে যে মাটিটা কাঁচা সেটা বুঝতে পারবেন এবং উপরের যে রঙটা করছেন সেটা শুকোবে না। কিন্তু আপনারা যদি এই ডিস্টেম্পার রং করেন বা অ্যাক্রেলিক কালার দিয়ে করেন সেক্ষেত্রে উপরের লেয়ারে ওই ড্যামটা আসবে না। তাই এই অ্যাক্রেলিক ডিস্টেম্পার দিয়ে আপনারা রং করতে পারেন বা নর্মাল অ্যাক্রেলিক কালার যে নর্মাল ডিবেগুলো পাওয়া যায় বাজারে, তো সেই অ্যাক্রেলিক কালার দিয়ে আপনারা করতে পারেন। বাড়ি রং করার যেসব অ্যাক্রেলিক রঙগুলো পাওয়া যাচ্ছে সেই রঙের মধ্যে কিন্তু আরও একটা গুণ লক্ষ্য করা যায়, সেটা হচ্ছে এটার মধ্যে একটা ইলাস্ট্রিসিটি রয়েছে। তার মানে যখন ঘরে ফাটল ধরবে, অনেক রঙ এইরকম বাজারে এসেছে যে ওই ফাটলগুলো কিন্তু রঙের লেয়ারটা দিয়ে ম্যানেজ হয়ে যাবে। মানে কোনো জায়গাতে ধরুন ফাট হলো, তাহলে কিন্তু সেই ফাটটা দেখা যাবে না। ওই রঙটার একটা এলাস্টিসিটি থাকার কারণে সেই রঙটা কিন্তু একটুখানি চওড়া হয়ে সেই ফাটটা ঢাকা দিয়ে দেবে। এই রকমও রং কিন্তু বাজারে পাওয়া যায়, সেটা এই অ্যাক্রেলিক কালারের একটি গুণ বলতে পারেন আপনারা। এই অ্যাক্রেলিক কালার কিসের সাথে সমতুল্য যদি আপনি ভাবেন, দেখবেন যে অ্যাক্রেলিক কালার আর হচ্ছে ফেভিকলের আঠা যেগুলো ব্যবহার করা হয় কিছুটা ধর্ম একই রকম। এই ফেভিকল এবং যদি অ্যাক্রেলিক কালার আপনি হাতের চামড়ার উপরে লাগান, দেখবেন দুটোই কিন্তু শুকনো চামড়ার মতো উঠে যাচ্ছে, মানে একটা উপরে আলাদা লেয়ার তৈরি করছে, মোটা লেয়ার। তো এই অ্যাক্রেলিক রং এবং ফেভিকল দুটোই কিন্তু রেজিন বেস রং এবং রেজিন বেস আঠা। এই রেজিনটা থাকার কারণে দুটোর ধর্ম কিছুটা একই রকম হয়ে থাকে। আর অ্যাক্রেলিক কালারের আর একটা ডিসঅ্যাডভান্টেজ যদি বলা হয়, তাহলে এই অ্যাক্রেলিক কালার কিন্তু একটু মোটা ধরনের হওয়ার জন্য আপনারা যদি একটু বেশি খড়খড়ে তুলি দিয়ে রং করেন, মানে একটু শক্ত ধরনের তুলি দিয়ে যদি রং করেন, সেক্ষেত্রে ওই সারফেসটাতে যেখানে রংটা লাগাচ্ছেন সেখানে কিন্তু তুলির দাগ বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই জন্য সবসময় নরম তুলি দিয়ে কাজ করার চেষ্টা করবেন। তো ভিডিওটি যদি আপনাদের ইনফরমেটিভ লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিকে লাইক করবেন এবং আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর কেউ ইন্টারেস্টেড হলে তার সাথে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে তারও নলেজটা বাড়ে। নমস্কার।